নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিমল মিত্রর আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আর গল্প পাঠ ভালো লাগলে আপনার ভালো লাগা মানুষদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ শোনাব উপন্যাসের ৩৩ পর্ব। ওদিকে সমরজিৎ বাবু তখন বউবাজারের বাড়িতে বিছানায় শুয়েছিলেন। একটু আগেই ডাক্তার তাকে দেখে বিদায় নিয়ে গেছে। সমস্ত বাড়িটাই তখন থমথম করছে। অন্যদিন একতলার পেছন দিকটা চাকর ঠাকুর ঝিদের কথাবার্তা ঝগড়াঝাটিতে মুখর হয়ে থাকে। কখনো বা ভেতর বাড়ি থেকে রান্নার শব্দও আসে, কিন্তু সেদিন সেসব কিছুই নেই। দেখে বোঝা যায় কোথায় যেন একটা অঘটন ঘটে গেছে। সুখের সংসারের ভিতে কোথায় যেন একটা সর্বনাশের ফাটল ধরেছে। মহেশ আগে আগে বাড়িতে ঢুকছিল, সদানন্দ ঢুকল পেছন পেছন। মহেশ সিঁড়ি দিয়ে ওপরে উঠতেই সদানন্দ বললে, তুমি ওপরে গিয়ে দেখে এসো মহেশ, আমি পরে যাব। মহেশ বললে, না, আপনিও আসুন না দাদাবাবু, আসতে কি হয়েছে? কথাটা শুনে সদানন্দ ওপরে গেল। তারা ওপরে যেতেই কে যেন মাথায় ঘোমটা দিয়ে নিঃশব্দে ঘর থেকে অন্য ঘরে অদৃশ্য হয়ে গেল। কাকাবাবু তখন বিছানায় চোখ বুজে শুয়ে আছেন। তার পাশে বসে আছে কাকিমা। কাকিমা মহেশকে দেখতে পেলে সদানন্দকেও দেখলে, কিন্তু মুখে কিছু কথা বললে না। সমরজিৎবাবু চিত হয়ে শুয়ে আছেন। তার দিকে চেয়ে সদানন্দর মনে হচ্ছিল তিনি যেন সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়ে শান্তির কোলে আশ্রয় পেয়েছেন। কাকিমা মহেশকে ডেকে গলা নিচু করে কি যেন বললে। মহেশ এসে বললে, দাদাবাবু, মা একবার আপনাকে ডাকছেন। সদানন্দ যেতেই কাকিমা বললে, কোথায় বেরিয়েছিলে তুমি? উনি তোমায় খুঁজছিলেন, এখন ওষুধ খেয়ে একটু ঘুমোচ্ছেন। মাথার ওপর পাখাটা বনবন করে ঘুরছিল। সমরজিৎবাবুর মুখের দিকে চেয়ে চেয়ে অনেক কথা মনে হচ্ছিল সদানন্দ। কোথাকার মানুষ সে, কোন চৌধুরী বংশের সন্তান, সেখান থেকে কোনো অমোঘ নির্দেশে এ কোথায় এসে আর এক সম্পর্কের জালে জড়িয়ে গেল। হঠাৎ সদর রাস্তায় একটা গাড়ির শব্দ হতেই মহেশ বললে, এই বড় দাদাবাবু এসেছে। কাকিমা বুঝতে পারেননি প্রথমে, বললে, কে? খোকা? খোকা এ সময় আসবে কেন? সে তো এ সময় আসে না কখনো। সদানন্দর কেমন অস্বস্তি হতে লাগলো। আবার সেই লোকটার সঙ্গে এখানে মুখোমুখি দেখা হয়ে যাবে, কথাটা ভাবতেই খারাপ লাগলো তার। বললে, কাকিমা, আমি এখন আসি তাহলে? কাকিমা বললে, কেন বাবা, ওকে তুমি দেখোনি? ও আমার ছেলে আসছে, তুমি থাকো না এখানে। সদানন্দ বললে, না, আমি যাই। বলে ঘর থেকে বেরোতে যেতেই আবার সেই বড়বাবুর সঙ্গে মুখোমুখি দেখা। সদানন্দকে দেখেই তার চোখ দুটো যেন কেমন নিষ্ঠুর হয়ে উঠল। তার কালীঘাটের বাড়িতেও যে দৃষ্টি দিয়ে সদানন্দকে দেখেছে, এখানে তার নিজের পৈতৃক বাড়িতেও সেই একই দৃষ্টি। যেন পারলে সদানন্দকে জেলে পুরে দিয়ে সে বাঁচে। সদানন্দকে দেখিয়ে বললে, মা, এ কে? কাকিমা বললে, ও সদানন্দ। বড়বাবু বললে, সদানন্দ তো বুঝলুম, কিন্তু ও আমাদের বাড়িতে কেন? কে আমাদের বাড়িতে ওকে ঢুকতে দিয়েছে? কাকিমা বললে, আহ, তুই অত চেঁচাচ্ছিস কেন? দেখছিস কর্তার অসুখ। অসুখ বলে কি সব সহ্য করতে হবে? আমি তোমার কাছে জানতে চাই, কেন তুমি যাকে তাকে এ বাড়িতে ঢুকতে দিয়েছ? এ কে? কে একে এ বাড়িতে আনলে? কাকিমা বললে, আমাকে কেন ওসব কথা জিজ্ঞেস করছিস? আমি কি কোনো ব্যাপারে থাকি? যে বাড়ির মালিক, তার অসুখ ভালো হলে তাকে জিজ্ঞেস করিস খন। এখন ও মানুষ ঘুমোচ্ছেন, এখন চেঁচামেচি করছিস কেন? বড়বাবু বললে, তা যতদিন কর্তার অসুখ থাকবে ততদিন ওকে এ বাড়িতে রাখবে নাকি তোমরা? কাকিমা বললে, ওরে খোকা, তুই চুপ কর,
একটু আস্তে কথা বলতে পারিস নে? আমি যা বলছি আগে সেই কথার জবাব দাও। এ কতদিন আমাদের এখানে আছে, কি করতে আছে, এর সঙ্গে আমাদের সম্পর্কটা কি? আমি তোমার কাছে সেই কথাটা আগে জানতে চাই। কাকিমা বললে, ওরে, তুই কেন এখন আসতে গেলি? কে তোকে এখন আসতে বললে? আমি সকাল থেকে ওই মানুষকে নিয়ে পড়েছি, বিপদের ওপর বিপদ চলছে আমার, আর তার ওপর তুই এখন এলি জ্বালাতে? তোর এত বয়স হলো, একটা আক্কেল জ্ঞান বলে কিছু থাকতে নেই? বড়বাবু বলে উঠল, আমার আক্কেলের কথা আমি বুঝবো, কিন্তু তোমাদের আক্কেলটাই বা কিরকম? একটা চোর ডাকাত কিনা ঠিক নেই, তাকে তোমরা একেবারে অন্দরমহলে এনে ঢোকালে। কাকিমা বলে উঠল, তোর সঙ্গে আমি এখন কথা বলতে পারি নে, তুই যা, তুই বাড়ি থেকে বেরিয়ে যা এখন। কেন বেরিয়ে যাব? আমার নিজের বাড়ি থেকে কেন বেরিয়ে যাব? কাকিমা মহেশকে ডাকলে, ওরে মহেশ, তোর দাদাবাবুকে বাইরে বার করে দিয়ে আয় না, আমি যে আর পারছি না রে। বড়বাবু বললে, দেখো, অনেকদিন তোমরা আমাকে বার করে দিয়েছ বাড়ি থেকে, কিন্তু ভেবো না আজকে আমি নেশা করেছি। আমি যা বলছি সব ভেবেচিন্তেই বলছি, আমি আজ আর বেরিয়ে যাব না। মহেশ তখন কাছেই দাঁড়িয়েছিল। কাকিমা তাকে লক্ষ্য করে বললে, কি রে, কথা কানে যাচ্ছে না তোর? মহেশের তবু সাহস হচ্ছিল না। সে যেমন দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়েই রইল। বড়বাবু এবার সদানন্দর দিকে এগিয়ে এলো। বললে, আপনি দাঁড়িয়ে কি দেখছেন? বাড়ি থেকে বেরিয়ে যান। সদানন্দ যেখানে দাঁড়িয়েছিল সেখানেই দাঁড়িয়ে রইল, এতটুকু নড়ল না, যেন কারুর কোনো কথা তার কানে ঢোকেনি। কাকিমা নিজেই এবার ছেলে আর সদানন্দর মাঝখানে এসে দাঁড়ালো। বললে, কেন ওকে যেতে বলছিস তুই? কর্তা ওকে নিজে এখানে এনে তুলেছেন, চলে যেতে বললে কর্তা নিজেই বলবেন। বড়বাবু বললে, আমিও এ বাড়ির মালিক, আমারও ওকে চলে যেতে বলবার অধিকার আছে। আমি ওকে চলে যেতে বলছি, ও যাক। এতক্ষণে কর্তার বোধহয় একটু তন্দ্রা ভাঙল। চেঁচামেচিতে তিনি চাইলেন এদিকে। দুর্বল গলায় বললেন, কে? কি হয়েছে? কাকিমা সঙ্গে সঙ্গে কাকাবাবুর কাছে গিয়ে বললেন, তুমি কেমন আছো? বুকের ব্যথাটা আছে এখনো? সে কথার উত্তর না দিয়ে সমরজিৎবাবু বললেন, ও কে এসেছে? কাকিমা বললে, খোকা তোমার অসুখের খবর পেয়ে এসেছে। ও চেঁচাচ্ছে কেন? বড়বাবু বললে, আমি বলছি, এ আমাদের বাড়িতে আছে কেন? একে আপনি আমাদের বাড়িতে কেন থাকতে দিয়েছেন? কার কথা বলছিস তুই? কাকিমা বললে, খোকা সদানন্দকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। কেন? সমরজিৎবাবু সামান্য কথা বলতে গিয়ে হাঁপাচ্ছিলেন, যেন মনে হলো তিনি উত্তেজিত হয়ে উঠেছেন। বড়বাবু বললে, আপনি কেন যেখান থেকে যাকে তাকে বাড়িতে এনে ঢুকিয়েছেন? যাকে চেনেন না তাকে কি বলে বাড়িতে তুলেছেন? সমরজিৎবাবু সেই অসুস্থ শরীর নিয়েই ছেলের দিকে খানিকক্ষণ চেয়ে রইলেন, তারপর উঠে বসলেন। ক্লান্ত শরীরটা যেন তিনি আর বইতে পারছেন না। বললেন, কি করে তুমি জানলে যে আমি ওকে চিনি না, জানি না? আমি না জেনে ওকে আমার বাড়িতে এনেছি, কে তোমাকে বললে? কাকিমা কাছে গিয়ে বললে, ওগো, তুমি উঠে বসলে কেন? শুয়ে পড়ো। সমরজিৎবাবু কাকিমার কথায় কান না দিয়ে বললেন, বলো, কে তোমাকে বললে? বড়বাবু বললে, কেউ আমাকে বলেনি, আমি নিজে জানি, আমাদের পুলিশ রিপোর্ট আছে। রেখে দাও তোমাদের পুলিশ রিপোর্ট। আজ তোমাকে একটা কথা বলে রাখছি, শুনে নাও, আজ থেকে তুমি আমার ছেলে নও। কাকিমা বলে উঠল, ওগো, তুমি চুপ করো, তোমার শরীর খারাপ, শুয়ে পড়ো তুমি। না, আমি শোবো না। এ ভেবেছে কি? ভেবেছে ও যা করবে আমি তাই সহ্য করব? ও পুলিশে চাকরি করে বলে আমি ওকে ভয় পাবো? ও জানে না যে এ বাড়ির ছেলে নয় ও? আমি এ বাড়িতে ওকে ঠাঁই না দিলে ও এই লেখাপড়া শিখত না, খেতে পেত? ওকে মানুষ করেছে কে? ওর বাবা না আমি? কে ওকে ছোটবেলা থেকে খাইয়ে পড়িয়ে বড় করেছে? ও আজ এত বড় লায়েক হয়েছে
যে আমারই খেয়ে পড়ে আবার আমার ওপরে চোটপাট করে? এত বড় নির্লজ্জ যে মদ খেয়ে মাতাল হয়ে আমার বাড়িতে ঢোকে, বাড়িতে বৌমা থাকতে বাইরে রাত কাটায়। বড়বাবুও গলা চড়ালো, বললে, যা করি বেশ করি, যা করি আমি আমার নিজের উপায় করা পয়সায় করি, আপনার কাছ থেকে তো আমি একটা পয়সাও নিই না। ঠিক আছে, আমার পয়সার উপরে যদি তোমার এতই অশ্রদ্ধা, তবে এবার থেকে আমার টাকা পয়সা আর একটাও পাবে না তুমি। আমার সব টাকা পয়সা জমি জমা সব আমি ওই সদানন্দকেই দিয়ে যাব। আমি সদানন্দকেই এবার উইল করে সব দিয়ে যাব। বড়বাবু বললে, আপনার টাকা পয়সা আমি চাইও না, কিন্তু যাকে আপনার টাকা পয়সা দিয়ে যাবেন বলছেন, জানেন সে একটা স্কাউন্ড্রেল। আজকে তাকে কোন পাড়ায় আমি দেখেছি তা জানেন? সমরজিৎবাবু বললেন, সে যাই হোক, তোমার চেয়ে সদানন্দ ভালো তার প্রমাণ আমার আছে। সে প্রমাণ নিয়ে তবে আমি কথা বলছি। বড়বাবু বললে, আমার কাছেও প্রমাণ আছে। সদানন্দ এবার আর পারলে না। সে সমরজিৎবাবুর কাছে গিয়ে বললে, কাকাবাবু, আপনি চুপ করুন, আপনার শরীর খারাপ, আমি আর এ সমস্তর মধ্যে থাকতে চাই না। আমাকে আপনি মুক্তি দিন, আমি চলে যাই। আপনাদের সংসারে আমি কেন মিছিমিছি অশান্তির সৃষ্টি করি মাঝখান থেকে? সমরজিৎবাবু বললেন, কেন তুমি চলে যাবে? তুমি কি ওকে ভয় পাচ্ছ নাকি? ও পুলিশের চাকরি করে বলে ভেবেছে ওর যা ইচ্ছে তাই করবে? সদানন্দ বললে, না, সেজন্যে নয়। আমার টাকা পয়সা জমি জমার কিছুতেই দরকার নেই, ওসব আমি অনেক দেখেছি। সমরজিৎবাবু বললেন, তোমাকে কিছু বলতে হবে না, আমি তোমার সম্বন্ধে সব খবর পেয়ে গেছি। মহেশকে নবাবগঞ্জে পাঠিয়ে আমি সমস্ত খবর এনেছি। আমি তোমাকে আমার বাড়িতে রাখব। তোমার টাকার অভাব নেই তাও আমি জানি, কিন্তু আমার অভাব আছে তোমার মতো ছেলের। বড়বাবু বললে, কিন্তু যদি প্রমাণ করতে পারি ও একটা ইম্পোস্টার, একটা স্কাউন্ড্রেল? সমরজিৎবাবু বললেন, স্কাউন্ড্রেল ও নয়, তুমি। আমি অনেক পাপ করেছিলাম, তাই তোমার মতো স্কাউন্ড্রেলকে আমি নিজের ছেলের মতো মানুষ করতে চেয়েছিলাম। কাকিমার আবার ভয় হয়ে গেল। কাছে গিয়ে বললে, ওগো, তুমি চুপ করো, চুপ করে শুয়ে পড়ো, তোমার শরীর খারাপ। সমরজিৎবাবু বললেন, আমায় তুমি চুপ করতে বলো না। আমার যদি আজ শক্তি থাকতো তো আমি অমন ছেলের গলা টিপে মেরে ফেলতুম, তবে চুপ করতুম। সদানন্দকে বলে কিনা স্কাউন্ড্রেল, বলে কিনা সদানন্দের পুলিশ রিপোর্ট আছে। হ্যাঁ আছে, আমি আপনাকে প্রমাণ দেখাচ্ছি এক্ষুনি। প্রমাণ আমার ব্যাগের মধ্যেই আছে। বলে বড়বাবু হঠাৎ ঘর থেকে বেরিয়ে তার পাশের ঘরে চলে গেল, আর তার খানিকক্ষণ পরেই একটা ছবি নিয়ে ফিরে এলো। বললে, এই দেখুন, এই ফটোগ্রাফটি না আপনারা দেখুন, মিলিয়ে দেখে নিন। কাকিমা দেখলে, সমরজিৎবাবুও দেখলেন। হ্যাঁ, সদানন্দেরই ফটোগ্রাফ সেটা, কোনো সন্দেহ নেই। বড়বাবু বললে, এতক্ষণ আমার কথা বিশ্বাস হচ্ছিল না, এখন বিশ্বাস হলো তো? সবাই তখন বিস্ময়ে বিমূঢ়। বড়বাবু আবার জিজ্ঞেস করলে, বলো, বলো কার ছবি এটা? কারোর মুখেই কোনো কথা নেই। সকলের মনের এতদিনকার বিশ্বাসের ভিত্তিভূমি যেন একটা প্রচণ্ড নাড়া খেয়ে একেবারে অসাড় হয়ে গেছে। বলো তোমরা, চুপ করে রইলে কেন, বলো। কাকিমা আর থাকতে পারলে না। খোকাকে জিজ্ঞেস করলে, তা ওর ছবি তোর কাছে এলো কি করে? বড়বাবু বললে, যার ছবি তাকেই জিজ্ঞেস করো না, সে তো তোমার সামনেই দাঁড়িয়ে আছে। সদানন্দ আর দাঁড়ালো না সেখানে। সকলের বিমূঢ় দৃষ্টির সামনে থেকে নিজেকে আড়াল করবার জন্যে সে ঘরের বাইরে চলে এলো। তারপর সোজা সিঁড়ি দিয়ে একেবারে তার নিজের ঘরে, আর তারপর ঘরের ভেতর ঢুকে ভেতর থেকে দরজায় খিল তুলে দিলে। কিন্তু সেইভাবে কতক্ষণ কেটেছিল কে জানে। হঠাৎ বাইরে থেকে মহেশ দরজায় ধাক্কা দিতে লাগলো। দাদাবাবু, দরজা খুলুন, দাদাবাবু। সেদিন সেই কতকাল আগে বউবাজারের একটা বাড়ির একখানা দরজা বন্ধ ঘরের ভেতরে সদানন্দর মনে যে প্রতিক্রিয়া হয়েছিল তা আজও মনে আছে। তারপরে এতদিন কেটে গেছে, এত বিপর্যয় আর এত বিশৃঙ্খলার মধ্যেও তার স্মৃতি এতটুকু ম্লান হয়নি।
মনে আছে সারা দিন সে সেই ঘরের মধ্যেই কাটিয়ে দেবে ঠিক করেছিল। তার মনে হয়েছিল কি হবে তার সেখানে থেকে। ভাগ্যের কোন এক অমোঘ তাড়নায় যখন সে নিজের ঘর ছেড়ে বেরিয়ে এসেছে, তখন সারা পৃথিবীটাই তো তার ঘর। তবে আর কেন সে ঘরের মায়া করছে? এই 4টে দেয়াল ঘেরা আশ্রয়ে এসে সে কি আর একটা বন্ধনের মধ্যে আটকে থাকবে? মাঝখানে কতবার মহেশ দরজায় ধাক্কা দিয়েছে, দাদাবাবু দরজা খুলুন, দরজা খুলুন। কিন্তু যে স্থির প্রতিজ্ঞ মানুষ একদিন সহস্র মায়ার আকর্ষণকে উপেক্ষা করে আসতে পেরেছে, সে কি আর এই সামান্য সমরজিৎবাবুর কটা টাকার আকর্ষণে ভুলবে? একদিন কর্তাবাবুর কথায় ভুলেছে সে। একদিন কর্তাবাবুর কথায় নয়নতারার মতো একটা নির্দোষ মেয়ের জীবন সে নষ্ট করে দিয়েছে। নয়নতারা তার স্বামীকে হারিয়েছে। নয়নতারার মা হবার সম্ভাবনাও সে নষ্ট করে দিয়েছে। এরপরও যদি এখানে এই সমরজিৎবাবুর আশ্রয়কে সে আঁকড়ে ধরে থাকে, তাহলে তার বিধাতা পুরুষের কাছে সে কোন কৈফিয়ত দেবে? নিজের জীবনে তার কি আরাম করবার কোনো অধিকার আছে? তার শরীরের আর মনের সুখভোগ করবার সমস্ত মালিকানার সত্ত্বই তো সে স্বেচ্ছায় পরিত্যাগ করে চলে এসেছে। এই ত্যাগ আর কৃচ্ছ সাধনের মধ্যে দিয়েই তো তাকে সারা জীবন পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করে যেতে হবে। এর থেকে তো তার আর মুক্তি নেই। অন্যের জীবন নষ্ট করে দিয়ে নিজের আরাম ভোগের মধ্যে যে নীচতা, তা যেন তাকে কখনো স্পর্শ না করে। সেই নীচতা থেকে যেন সে পরিত্রাণ পায়। আবার দরজায় ধাক্কা দিতে লাগলো মহেশ। ডাকতে লাগলো, দাদাবাবু দরজা খুলবেন না? দরজা না খুললে কিন্তু আমি দরজা ভেঙে ফেলব। কিন্তু এততেও সদানন্দ অচল অটল প্রতিজ্ঞ হয়ে দাঁতে দাঁত চেপে যেমন শুয়েছিল তেমনি শুয়ে রইল। শেষকালে সদানন্দ আর থাকতে পারল না। কাকিমার গলার আওয়াজ এলো বাইরে থেকে, হ্যাঁ বাবা সদানন্দ, তুমি না খেলে যে আমরাও কেউ খেতে পারছি না। আমরাও তোমার মতো সারাদিন উপোস করে থাকবো বলতে চাও? সদানন্দ তাড়াতাড়ি দরজা খুলে দিলে। খুলতেই দেখলে মহেশ দাঁড়িয়ে আছে, পাশে কাকিমা। কাকিমা বললে, কি বাবা, তুমি কি চাও আমরাও তোমার মতো সারাদিন উপোস করি? সদানন্দ অপরাধীর মতো চুপ করে রইল। কাকিমা আবার বললে, তোমার কাকাবাবু রোগী মানুষ, জানো তুমি খাওনি শুনে তিনিও জলস্পর্শ করেননি। বৌমাও এতক্ষণ খায়নি, আমি এখনই তাকে খাইয়ে দিলুম। কত বেলা হলো তা জানো? বিকেল 3টে বেজে গেছে যে ঘড়িতে। সদানন্দ বললে, কিন্তু আপনি আর কাকাবাবু আপনারা খেয়ে নিলেন না কেন? কাকিমা বললে, তুমি তো বেশ কথা বললে বাবা। তুমি বাড়ির ছেলে হয়ে না খেয়ে রইলে আর আমরা বুড়ো বুড়ি খেয়ে নেব, তা কখনো কেউ পারে? সদানন্দ বললে, কিন্তু কাকাবাবু তো রোগী মানুষ, তাকে যা খাওয়ার খেতে দিলেন না কেন? কাকিমা বললে, আমি তো অনেক বলেছি, এখন তুমি বলে কয়ে যদি তাকে খাওয়াতে পারো তো দেখো। আমার কথা তিনি শুনবেন না। সদানন্দ আর কি করবে? বললে, চলুন দেখি, আমি বুঝিয়ে বলছি। বলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে কাকাবাবুর ঘরে গেল। সমরজিৎবাবু তখন ক্লান্ত হয়ে বিছানায় শুয়েছিলেন। সকাল থেকে অনেক উত্তেজনা গেছে। অসুস্থ শরীর নিয়ে অনেক তর্ক বিতর্ক করেছেন ছেলের সঙ্গে। জীবনে তিনি কখনো কষ্ট পাননি। অনায়াস লব্ধ অর্থ তাকে কেবল আরামই দিয়েছে, কিন্তু সে অর্থের অসদ্ব্যয় করবার দুর্মতি তার কখনো হয়নি। তিনি জানতেন তার অনুপার্জিত অর্থের ওপর তার নিজস্ব কোনো অধিকার নেই, তাই নিজের ভরণ পোষণের জন্য যেটুকু দরকার সেটুকু রেখে বাকিটুকু তিনি দান ধ্যান ব্যয় করেছেন। তারপর আছে পরলোকের চিন্তা। পূর্বপুরুষের স্মৃতিটুকুই ছিল তার একমাত্র পুঁজি। ওই পুঁজিটুকু তিনি কার কাছে গচ্ছিত রেখে যাবেন, এই চিন্তাই মাঝে মাঝে তাকে পীড়িত করত। যাকে তিনি দত্তক নিয়েছিলেন তার উপরই তার ভরসা ছিল, কিন্তু দিনে দিনে যখন তার ছেলের উচ্ছৃঙ্খলতা তাকে উৎপীড়নের শেষ সীমায় নিয়ে গিয়ে পৌঁছিয়েছিল, ঠিক তখনই এই সদানন্দের সঙ্গে তার পরিচয় হয়। তারপর যত দিন যেতে লাগল, ততই তিনি সদানন্দের দিকে আকৃষ্ট হতে লাগলেন। স্থির করলেন এই সদানন্দর হাতেই তিনি পূর্বপুরুষের সমস্ত স্মৃতির পুঁজি গচ্ছিত রেখে দিয়ে শেষ নিঃশ্বাস ফেলবেন।
কিন্তু সদানন্দ নিজেই সে স্বাদে বাদ সাধল সেদিন। কেন যে সদানন্দ সমস্ত কিছু অস্বীকার করলে তার কিছু যুক্তিসঙ্গত কারণ তিনি খুঁজে পেলেন না। তবে কি সদানন্দ এসব কিছুই পছন্দ করছে না? তাহলে তিনি কি করবেন? কার হাতে ওসব তুলে দিয়ে তিনি নিজের শেষ জীবনের পরিত্রাণ খুঁজবেন? ওগো, এই তোমার সদানন্দ এসেছে। সমরজিৎবাবু চোখ খুললেন। খুলে সামনেই সদানন্দকে দেখে তার ঠোঁটের ফাঁকে একটা ম্লান হাসি ফুটে উঠল। সদানন্দ বললে, কাকাবাবু, আপনি কিছু খাচ্ছেন না কেন? সমরজিৎবাবু বললেন, তুমি না খেলে কি আমি খেতে পারি? আমিও ঠিক করেছি খাবো না কিছু। কিন্তু কেন? কেন আপনি খাবেন না? আমার না খাওয়ার কারণ তো আপনি জানেন। চোখের সামনে আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগগুলোর প্রতিবাদ করতেও আমার ঘেন্না হলো, অথচ সেই কথাগুলোই দেখলুম আপনারা নির্বিবাদে বিশ্বাস করে গেলেন। সমরজিৎবাবু বললেন, তা বলে কোনো অবস্থাতেই কি অত রাগ করতে আছে সদানন্দ? আমি তোমাকে সুস্থ মানুষ বলেই জানতুম। তোমার কাছে আমি এরকম ব্যবহার আশা করিনি। তুমি কি জানো না যে বিশ্বাস করার মধ্যেই মনের উদারতা প্রকাশ পায়? সদানন্দ বললে, তা বলে কারোর মুখের কথায় কালোটাকে সাদা বলে বিশ্বাস করতে হবে? সমরজিৎবাবু বললেন, তুমি এতদিনেও আমার ছেলেকে চিনলে না? তা যদি না চিনে থাকো তো তুমি আমাকেও চেনোনি। আমাকে যদি ভালো করে চিনতে তাহলে আর এমন করে আমার উপর রাগ করে নিজেও কষ্ট পেতে না, আমাকেও কষ্ট দিতে না। কাকিমা হঠাৎ বলে উঠল, কিন্তু বাবা, তুমি করেছিলে কি যে তোমার ছবি খোকাদের অফিসে চলে গেল? সদানন্দ বললে, আমার কাছে এর উত্তর চাইবেন না কাকিমা। যদি উত্তরের জন্য বেশি পেড়াপেড়ি করেন তো আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এর চেয়ে ঘৃণ্য জিনিস আর কিছুই নেই। তা তোমার নামে কি কোনো পুলিশ কেস হয়েছিল কখনো? সমরজিৎবাবু মাঝখানে বাধা দিয়ে উঠলেন। গৃহিণীর দিকে চেয়ে বললেন, তোমার ছেলেই ভালো আর সদানন্দ খারাপ, এই কি তোমার কথা? সদানন্দ বলে উঠল, আত্মসমর্থনে কোনো কথা বলাই আমার কাছে ঘেন্নার জিনিস। তার জন্য আমি কারোর কাছে কোনো কৈফিয়ত দিতে রাজি নই। এমনকি তার চেয়ে এ বাড়ি ছেড়ে চলে যাওয়াও আমার পক্ষে সোজা। কাকিমা বললে, না বাবা, তাহলে তোমাকে বলতে হবে না, বরং তুমি খেয়ে নাও। আমরাও দুটি মুখে দিই। বলে ডাকলে, মহেশ, দাদাবাবুর খাওয়ার ব্যবস্থা করে দে। সদানন্দ বললে, আমি খাবো, কথা দিচ্ছি আমি খাবো, কিন্তু কাকাবাবু অসুস্থ মানুষ, আগে কাকাবাবু খান। কথাটা শুনে সমরজিৎবাবু হাসলেন। হাসি ঠিক নয় সেটা, যেন কান্নারই তা আর এক রূপ। তিনি গৃহিণীর দিকে চাইলেন, বললেন, আমি জানতুম সদানন্দ আমার কথা রাখবে। তুমি কেবল বলছিলে সদানন্দ আর থাকবে না এ বাড়িতে, এ বাড়ি ছেড়ে চলে যাবে। কেমন, এখন আমার কথাটা বিশ্বাস হলো তো? কাকিমা বললে, তা আমি কি করে জানবো বলো? মহেশ ওদের দেশের বাড়ি দেখে এসে যা বললে তাতে মনে হয়েছিল ও কেন এখানে থাকতে যাবে। এ বাড়ির চেয়ে 1000 গুণ বড় ওদের বাড়ি। এদের জমি জমা সম্পত্তির কি শেষ আছে? মহেশ তো সব শুনে এসেছে। সমরজিৎবাবু বললেন, আমি তোমাকে আজ একটা অনুরোধ করব বাবা। তোমাকে আজ একটা কথা দিতে হবে। তোমার কাছ থেকে কথা পেলে তবে আমি আজ খাবো। সদানন্দ বললে, বলুন কি কথা? সমরজিৎবাবু বলতে লাগলেন, তুমি এতদিন আমার এ বাড়ির সবকিছু জেনে গেছো নিশ্চয়ই, আর আমরা যে ব্রাহ্মণ নই তাও তো তুমি জানো। সদানন্দ বললে, আমি জাত মানি না। সমরজিৎবাবু বললেন, সেই সাহসেই আমি তোমাকে বলতে সাহস পাচ্ছি বাবা। আমার কেউ নেই, আমার এমন কেউ নেই যে যাকে রেখে, যার হাতে সবকিছুর ভার ছেড়ে দিয়ে আমি নিশ্চিন্ত হয়ে চলে যেতে পারি। তবু অন্তত বুঝবো এমন একজনের হাতে সব ভার দিয়ে গেলাম যে আমার পূর্বপুরুষের স্মৃতিকে বাঁচিয়ে রাখবে। বলে একটু দম নিলেন, তারপর বললেন, তুমি হয়তো বলবে আমার তো ছেলে রয়েইছে, তাহলে আর নতুন করে তোমাকে কেন অনুরোধ করছি।
করছি এই জন্যে যে তার ওপর আমার আর ভরসা নেই। সে অমানুষ। সেই অমানুষের হাতে সবকিছু দিয়ে চলে গিয়ে আমি নরকে থেকেও শান্তি পাব না। সদানন্দ চুপ করে সব শুনছিল, কিছু উত্তর দিলে না। সমরজিৎবাবু বললেন, তোমাকে আমি সেদিন এই কথাগুলোই বলতে গিয়েছিলাম, কিন্তু বাধা পড়েছিল। এখন আজ তুমি আমার সামনে বলো তুমি রাজি। সদানন্দ বললে, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি না। সমরজিৎবাবু গৃহিণীর দিকে চেয়ে বললেন, তুমি বলে দাও আমি ওকে কি বলতে চাই। কাকিমা বললে, আমি আর কি বলবো, তুমিই বলো না। সমরজিৎবাবু বললেন, ঠিক আছে, তাহলে আমিই বলি, আমি আমার ছেলেকে আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে বঞ্চিত করে তোমাকে আমার সবকিছুর উত্তরাধিকারী করতে চাই। তুমি রাজি? সদানন্দ কথাটা শুনে স্তম্ভিত হয়ে গেল। এমন প্রস্তাব যে সমরজিৎবাবু কোনোদিন করতে পারেন তা সে কল্পনাই করতে পারেনি। তার মুখ দিয়ে খানিকক্ষণ কোনো কথা বেরোল না। তারপর অনেক কষ্টে বললে, কিন্তু এ কথা আমাকে বলবার আগে আপনি কি সব দিক বিবেচনা করে দেখেছেন? হ্যাঁ, আমি সব ভেবে দেখেছি। যেদিন থেকে তুমি এখানে এসেছো সেই দিন থেকেই আমি ভেবেছি। ভেবে ভেবে আমি এই সিদ্ধান্তেই পৌঁছিয়েছি শেষ পর্যন্ত। আমি জানি তুমি ব্রাহ্মণ আর আমি শূদ্র। তুমি বিবাহিত, তোমার অভিভাবকরা আছেন, তাও ভেবেছি। তারপর মহেশকে তোমাদের দেশে পাঠিয়ে অন্যান্য সব খবরও সংগ্রহ করেছি। তারপরেও আমি তোমাকে এই প্রস্তাব করছি। সদানন্দ বললে, এ সম্বন্ধে আমাকে একটু ভাবতে সময় দিন কাকাবাবু। আমি এখনই এ সম্বন্ধে কোনো কথা দিতে পারছি না। সমরজিৎবাবু বললেন, না, তোমাকে আর ভাবতে কোনো সময় দেব না, এখনই তোমায় মত দিতে হবে। সদানন্দ বললে, এখনই মত দিই কি করে বলুন? আপনার ছেলেকেও তো জিজ্ঞেস করতে হবে তিনি রাজি আছেন কিনা। ছেলে? আমার ছেলে? যার কথা তুমি বলছো সে আমার ছেলে নয়, সে কুলাঙ্গার। তাকে আবার জিজ্ঞেস করব কি? জানো তুমি, সে মদ্যপ, লম্পট, সে চরিত্রহীন। অমন সোনার প্রতিমা দেখে তাকে বিয়ে দিয়েছি, তবু সে রাত্রে বাড়িতেও আসে না। অন্য আর একটা সংসার আছে তার। অমন ছেলেকে জিজ্ঞাসা করব আমি? সে কি মানুষ যে তাকে আমি জিজ্ঞাসা করব? আমার বৌমাকে তুমি দেখনি বাবা। বিয়ে হবার পর থেকে আমার বৌমার মুখে কেউ কখনো হাসি দেখেনি, তা জানো? ছেলে শুধু আমাদের জীবনই নষ্ট করেনি, সে বৌমার জীবনটাও নষ্ট করে দিয়েছে। আমার বৌমার জন্য আমার বড় কষ্ট হয়। মনে হয় তার কষ্টের জন্য তো আমিই দায়ী। বৌমা সারাদিন কারোর সঙ্গে কথা বলে না, কেউ তার মুখও দেখতে পায় না। এ দুঃখ তো আমার জন্যেই। আমি তো ওই বউকে ছেলের সঙ্গে বিয়ে দিয়ে ঘরে এনেছি। সদানন্দ বললে, কিন্তু তবু সব শোনার পর আপনার ছেলে যদি আপত্তি করেন? আপত্তি করলে করতে পারে, কিন্তু আমার জিনিস আমি যাকে খুশি দিয়ে যাব। তাতে কার কি আপত্তি আছে তা জানবার আমার দরকার নেই, জানতে চাইও না। কিন্তু তার সঙ্গে আমার এ বিরোধ বাঁধিয়ে দরকার কি? আমি তো এসব কিছুই চাই না, আমার এসব দরকারও নেই। অথচ এই নিয়ে হয়তো তিনি ঝগড়া, বিবাদ, মামলা করবেন, তখন কি হবে? তারপর তিনি বিবাহিত, তাকে যদি আপনি ত্যাগ করেন তাহলে তো এ বাড়িও তাকে ত্যাগ করতে হবে। নিশ্চয় ত্যাগ করতে হবে। তাকে আমি আর এ বাড়িতে থাকতে দেব না। সদানন্দ যেন মহা বিপদে পড়ল। এ কি বিপত্তি! বললে, কিন্তু তাঁর স্ত্রী, তাঁর সহধর্মিনী? সমরজিৎবাবু বললেন, তুমি কি ভেবেছ আমি সে কথা ভাবিনি? সে ব্যবস্থাও আমি করে রেখেছি। তার যাবজ্জীবন ভরণ পোষণের জন্য যা করা প্রয়োজন তার সমস্ত ব্যবস্থা আমি করে যাব। তিনি ইচ্ছে করলে এই বাড়ির একটা অংশে থাকতে পারেন, আর তার যদি অভিরুচি হয় তিনি তার স্বামীর সঙ্গে চলে যেতেও পারেন। তার ভবিষ্যতের জন্য আমার একটা দায়িত্ব আছে বলেই আমি এটা করেছি। বলে গৃহিণীর দিকে চেয়ে বললেন, আমার সেই দলিলটা কোথায়? কাকিমা বললে, তোমার বালিশের তলায় দেখো, ওখানেই রেখে দিয়েছি। দলিলটা সমরজিৎবাবু নিজেই বালিশের তলা থেকে বার করে সামনে খুললেন। বললেন, এই দেখো,
উকিলকে দিয়ে আমি সবকিছু পাকা করিয়ে রেখে দিয়েছি। তোমার নামটাও বসিয়ে দিয়েছি এখানে। তুমি রাজি হলে শুধু তোমার সইটা এখানে নিয়ে নেব। কালই উকিলবাবু এখানে আসবেন। তুমি রাজি তো? সদানন্দ চুপ করে রইল। বলো রাজি কিনা। সদানন্দ বললে, আমাকে ক্ষমা করুন কাকাবাবু, আমি রাজি হতে পারলাম না। সমরজিৎবাবু বিস্ময়ে হতবাক হয়ে খানিকক্ষণ সদানন্দর মুখের দিকে চেয়ে রইলেন। তারপর বললেন, তুমি রাজি নও? না। না শব্দটা বড় নিষ্ঠুর শোনালো সমরজিৎবাবুর কাছে। তিনি ঠিক এতখানি হয়তো আশঙ্কা করেননি, কিংবা তার মনে হলো তিনি হয়তো ভুল শুনছেন। বললেন, সত্যি তুমি রাজি নও? সদানন্দ বললে, আমি একজনের সংসার ভাঙতে রাজি নই। আমার মনের শান্তির জন্যেও রাজি হতে পারো না? না হয় আমি মারা যাবার পর তুমি এ সম্পত্তি অন্য কাউকে দিয়ে দিও, তখন তো আমি দেখতে আসছি না। কিন্তু আমি যতদিন বেঁচে আছি ততদিনের জন্যও তুমি রাজি হতে পারো না সদানন্দ? সদানন্দ বললে, না, কিছুতেই না। আমাকে আপনি এ ব্যাপারে আর মিছিমিছি পেড়াপেড়ি করবেন না। বলে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলো। তারপর আবার যেমন এসেছিল তেমনি নিঃশব্দে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে লাগলো। আসবার সময় মনে হলো যেন মাথার পেছনে অনেক দীর্ঘশ্বাস, অনেক অশ্রুপাতের বোঝা সে কাকাবাবু আর কাকিমার মাথায় চাপিয়ে দিয়ে চলে এলো। কিন্তু কাকে সে বোঝাবে যে এ তার ত্যাগ নয়, এ তার যন্ত্রণা। যে যন্ত্রণার হাত থেকে মুক্তি পাওয়ার জন্যে সে এত দূরে এসে পৌঁছিয়েছে, এখানে এসেও কি সে সেই যন্ত্রণার শৃঙ্খল স্বেচ্ছায় গলায় তুলে নেবে? সদানন্দর মনে হলো তার পায়ের তলার মাটিটা যেন টলছে। শোনো সদানন্দ, শোনো, যেও না। সমরজিৎবাবুর গলার আওয়াজ শুনে সে থমকে দাঁড়ালো। তারপর পায়ে পায়ে আবার সে ঘরে এসে ঢুকল। বললে, আমায় ডাকছিলেন? তুমি কিরকম ছেলে আমি বুঝতে পারছি না সদানন্দ। আমি তোমায় টাকা দিতে চাইছি আর তুমি নিচ্ছ না, এ তো বড় তাজ্জব ঘটনা। এমন তো হয় না। তুমি কি জানো আমার এই সম্পত্তির দাম? সদানন্দ বললে, আমার জেনে কি লাভ? সমরজিৎবাবু বললেন, কিন্তু একদিন তো তুমি আমার কাছে একটা চাকরি চেয়েছিলে, তা তুমি চাকরি করবে? কি চাকরি? এই ধরো, তুমি আমার কাছে থাকবে, আমার দেখাশোনা করবে, আমার সম্পত্তির হিসেবপত্র রাখবে, তার বদলে তুমি মাইনে নেবে, থাকবে, আর এখানে দুবেলা খাওয়া পাবে। রাজি? সদানন্দ বললে, আগে হলে হয়তো রাজি হতুম কাকাবাবু, কিন্তু এত কাণ্ডর পর আর আমার রাজি হওয়া চলে না। বলে আবার চলে যাচ্ছিল। কিন্তু কাকিমা বললে, তাহলে বাবা, তোমার কাকাবাবু তো আজ কিছুই খাবেন না, তুমি যখন খেলে না। সদানন্দ বললে, আমার আর এসব কথা নিয়ে আলোচনা করতে ভালোই লাগছে না কাকিমা। কেবল মনে হচ্ছে আপনারা আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখতে চাইছেন। আমি তাহলে কিসের জন্যে বাড়ি থেকে চলে এসেছি? কিসের অভাব ছিল আমার? আমি কি আমার নিজের বাড়িতে নিজের পরিচয়, নিজের সংসার নিয়ে আরামে থাকতে পারতুম না? কাকিমা বললে, তা তো সত্যি। তুমি সেসব ছেড়েই বা চলে এলে কেন? কিসের জন্যে? সদানন্দ বললে, সে বললেও আপনি বুঝতে পারবেন না কাকিমা। মানুষ কত নীচ হতে পারে তা কি আপনি জানেন? আপনারা আপনাদের ছেলেকে দেখেছেন, ভাবছেন অত বড় নীচ মানুষ আর নেই। কিন্তু আমার ঠাকুরদাকে তো দেখেননি, তাহলে বুঝতেন পশুরাও বোধহয় তার চেয়ে ভালো। আমার ঠাকুরদার তুলনায় আপনার ছেলে তো দেবতা। তাই আপনারা যখন তার নিন্দে করছিলেন, আমি তখন মনে মনে হাসছিলুম। ভাবছিলুম, আপনারা যদি আমার ঠাকুরদাকে দেখতেন, আমার বাবাকে দেখতেন, তাহলে কি বলতেন? আমার লজ্জা এই যে আমি সেই বংশের ছেলে। বলে সদানন্দ দুই হাতে মুখ ঢাকল। কাকিমা বললে, কিন্তু বৌমাকে যে ছেড়ে চলে এলে, তাকে কে দেখবে? তার কি করে চলবে? কি নিয়ে সে থাকবে? ছেড়ে চলে না এসে কি করি বলুন? তার সঙ্গে সংসার করলে আমি শুধু চৌধুরী বংশ বৃদ্ধি করা ছাড়া আর কিছুই যে করতে পারতুম না। তা তুমি তো বাপের এক ছেলে।
আপনারা কেউ বুঝবেন না কাকিমা, আমার যন্ত্রণার কথাটা কেউই কিছুতে বুঝবেন না। আমি কাকাবাবুর সঙ্গে যখন এখানে চলে এসেছিলুম তখন ভেবেছিলুম এখানে এসে অন্তত একটা চাকরি জোগাড় করে নিয়ে সকলের চোখের আড়ালে যে কটা দিন বাঁচি কাটিয়ে দেব, কিন্তু তাও আমার হলো না। আমি এখানে এসেও আবার আর একটা বাঁধনে জড়িয়ে পড়লাম। এখন আমি কি করি বলুন তো? আপনারা এমনভাবে আমাকে ভালোবাসবেন এ তো আমি ভাবতে পারিনি। আপনারা কেন আমায় এত ভালোবাসলেন? আপনারা কেন আমায় এত আপনার করে নিলেন? আপনারা কেন আমায় আপনাদের নিজের সর্বস্ব দিতে চাইছেন? কেন আমার এই ক্ষতি করছেন? বলতে বলতে সদানন্দ চোখ দুটো লাল হয়ে উঠল, যেন জ্বালা করতে লাগলো সে দুটো। সদানন্দ চোখ দুটো কাপড় দিয়ে মুছে নিয়ে আবার বলতে লাগলো, আমার অনেক দুর্ভাগ্য যে আমি নবাবগঞ্জের চৌধুরী বংশে জন্মেছি, না হলে আর আমাকে এই এত দুর্ভাগ্য সইতে হতো না, এত পাপ চোখ দিয়ে দেখতে হতো না। তার বদলে যদি আপনাদের এই সংসারে জন্মাতুম তো পৃথিবীতে কার কি ক্ষতিটা হতো? আমি নিজের জন্মের অধিকারেই এই যা কিছু সব ভোগ দখল করতুম, কারো কিছু বলবারও থাকতো না, তাহলে বাড়ি ছেড়ে পালাবারও দরকার হতো না। কাকিমা বললে, তাহলে তো আর কোনো কথাই ছিল না বাবা, তাহলে আর ভেবে ভেবে তোমার কাকাবাবুর এইরকম শরীর খারাপও হতো না। কিন্তু কপাল বাবা, আমাদেরই কপাল, নইলে তোমার মতো ছেলে থাকলে কি আমাদের এত কষ্ট? সমরজিৎবাবু উঠে বসেছিলেন এতক্ষণ, এবার শুয়ে পড়লেন। কিরকম যেন ছটফট করতে লাগলেন। কাকিমা কাছে গেল, বললে, কি হলো, তোমার কষ্ট হচ্ছে? বুকে হাত বুলিয়ে দেব? মহেশ বাইরে দাঁড়িয়েছিল। বাবুর কষ্ট দেখে সে এবার কাছে এগিয়ে এলো। সবাই সমরজিৎবাবুর সামনে গিয়ে মুখের কাছে মুখ নিয়ে গেল। কাকিমা বললে, কিছু খাবে? ওষুধ এনে দেব? সমরজিৎবাবু মাথা নাড়লেন, অর্থাৎ না, কিছুতেই খাবে না। সদানন্দ অসহায়ের মতো চুপ করে দাঁড়িয়েছিল। কাকিমা সদানন্দের দিকে চেয়ে বললে, তুমি একটু বলো না বাবা, তুমি বললেই উনি ওষুধ খাবেন। ডাক্তার অত করে বলে গেছে, তবু উনি কিছু খাননি। ডাক্তার ছানা খেতে বলেছিলেন, তাও তৈরি করিয়েছি। সকাল থেকে বকাবকিতে সেসব কিছুই মুখে দিলেন না। সদানন্দ কাকাবাবুর সামনে গিয়ে বললে, কাকাবাবু, ওষুধটা খেয়ে নিন না। সমরজিৎবাবু আবার মাথা নাড়লেন, না। সদানন্দ আবার ডাকলে, ডাক্তারবাবুকে কি আবার ডেকে আনা হবে কাকাবাবু? মহেশ যাবে ডাক্তারবাবুকে ডাকতে? সমরজিৎবাবু তখনও সেই একইভাবে মাথা নাড়তে লাগলেন, না। কি যে হলো, সেই ভোরবেলা থেকে শুরু করে এই সংসারে যেন ঝড় বয়ে যেতে শুরু করেছিল, কিন্তু তার পরিণতি যে এমন হবে তা কে জানত? সদানন্দ কি যে করবে বুঝতে পারলে না। কাকিমার দিকে চেয়ে বললে, আপনি একটু বলুন কাকিমা, আপনার কথা হয়তো কাকাবাবু শুনবেন। কাকিমা বললে, আমার কথা শুনবেন না, বরং তুমিই বলো। তোমাকে বড্ড ভালোবাসেন উনি, তোমার কথায় আপত্তি করতে পারবেন না। সদানন্দ বললে, কিন্তু আমি কি করব বলুন তো কাকিমা? আমি কি ওর কথা রেখেছি যে উনি আমার কথা রাখবেন? কাকিমা বললে, তা তুমি বলো না যে ওর কথায় রাজি, তাহলে আর উনি কিছুতেই খেতে আপত্তি করবেন না। বলবো? হ্যাঁ, বলো না। মুখের কথা বলতে তোমার ক্ষতিটা কি? তারপর যা ভালো বিবেচনা হয় তাই করবে। বলো বাবা, বলো। বুড়ো মানুষ, তোমার মুখের কথা শুনলে তবু ওর প্রাণটা ঠান্ডা হবে। সদানন্দ আর দেরি করলে না। সমরজিৎবাবু মুখের ওপর মুখ নিয়ে গিয়ে বললে, কাকাবাবু, আপনি যা বললেন তাইতেই আমি রাজি। আপনি শান্ত হন, ওষুধ খেয়ে নিন। এতক্ষণে সমরজিৎবাবুর মুখটা যেন কেমন উজ্জ্বল হয়ে উঠল। সদানন্দর দিকে চেয়ে কি যেন বলতে চাইলেন, কিন্তু বলতে না পেরে স্থির দৃষ্টি দিয়ে শুধুই সদানন্দকে দেখতে লাগলেন। সদানন্দ বললে, আমি রাজি কাকাবাবু, আমি রাজি। এবার ঠোঁটটা শুধু একটু নড়ে উঠল। কিছু বলবেন? সমরজিৎবাবু কি বললেন কেউ বুঝতে পারলে না। ডাক্তারবাবুকে ডাকবো? সমরজিৎবাবুর ঠোঁটটা একটু যেন ফাঁক হলো। অস্পষ্ট গলায় বললেন, উকিল। এতক্ষণে সবাই বুঝতে পারলে
মহেশ উকিলবাবুকে ডাকতে গেল। তারপর যখন উকিলবাবু এলো তখন আরও অনেক বেলা হয়ে গেছে। তখন অনেকটা সামলে নিয়েছেন তিনি। বালিশের তলা থেকে সেই দলিল বেরোলো, উইল বেরোলো। সমরজিৎবাবুর সই করাই ছিল, সেখানে উকিলবাবুও নিজে সই করলে। সদানন্দকেও একটা সই দিতে হলো। সমরজিৎবাবুর এবং তাঁর স্ত্রীর অবর্তমানে তার যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তির উত্তরাধিকারী হবে শ্রীমান সদানন্দ চৌধুরী। নিবাস নবাবগঞ্জ, স্টেশন রেলবাজার, থানা হাঁসখালি, জেলা নদিয়া। আর তার পালিত পুত্র শ্রীমান সুশীল সামন্তকে সমস্ত অধিকার হইতে বঞ্চিত করিয়া, ইত্যাদি ইত্যাদি। সমস্ত ঘটনাটা যখন মিটল তখন বউবাজারে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেছে। নবাবগঞ্জে অত সকাল সকাল সন্ধে হয় না। সমরজিৎবাবুকে ওষুধ খাইয়ে সকলে খাওয়া দাওয়া সেরে রান্নাঘরের পাট উঠতে আরও অন্ধকার হয়ে গেল। সমরজিৎবাবু তখন নিশ্চিন্তে ঘুমোচ্ছেন। কাকিমা বললে, তুমি এবার শুতে যাও বাবা, আমি তো আছি, তোমার সারাদিন খাটুনি গেছে খুব। নিজের ঘরে এসেই সদানন্দ বিছানায় গা এলিয়ে দিয়েছিল। আলোটা নিভিয়ে দেবার কথাও তার খেয়াল হলো না। সে কি করলে? নয়নতারার জীবনটা নষ্ট করে দিয়ে সে এখানে এই সমরজিৎবাবুর সম্পত্তির উত্তরাধিকারী হয়ে জীবন কাটাবে নাকি? এই নিশ্চিন্ত আরামের মধ্যে এতদিনকার এত বিদ্রোহের পরিসমাপ্তি ঘটবে? তাহলে নবাবগঞ্জ কি দোষ করলে? কাল সকালে ওই দলিল যথারীতি রেজিস্ট্রি হয়ে যাবে। আইন কানুন, স্ট্যাম্প, সই, সাবুত সমেত পাকাপোক্ত দলিল। কারোর এখতিয়ার নেই দলিলের হেরফের করে। তারপর থেকে এই বাড়ির অকাতর উত্তরাধিকার একমাত্র তার, সমরজিৎবাবুর একমাত্র ওয়ারিশান সদানন্দ চৌধুরী। ও শুধু সম্পত্তির হিসেব, আসল চুক্তিটা আরও কঠিন, আরও কঠোর। সদানন্দকে সারা জীবন এই সম্পত্তির দায়ভাগ বয়ে বয়ে বেড়াতে হবে। সমরজিৎ সামন্তর পূর্বপুরুষের সমস্ত পাপের বোঝা তার ওপরেই বর্তালো। স্বেচ্ছায় এবং বহাল তবিয়তে সে এক মুহূর্তে নিজের পরিচয় আমূল পরিবর্তন করে দিলে। এক কালির আঁচড়ে, এক কলমের খোঁচায়। একই বিচিত্র জীবনের গতি তার, তার সৃষ্টিকর্তার একই নির্দয় পরিহাস। হঠাৎ একটা অদ্ভুত জিনিস সদানন্দর নজরে পড়ল। সদানন্দ দেখলে তার ঘরের দরজার তলা দিয়ে কে যেন নিঃশব্দে একটা ভাঁজ করা কাগজ ঘরের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। সঙ্গে সঙ্গে সে বিছানা ছেড়ে উঠেছে। উঠেই কাগজটা কুড়িয়ে নিয়ে ভাঁজ খুলে পড়তে লাগলো। ওপরে নিচে কারোর নাম নেই, তাতে মোটা মোটা মেয়েলি অক্ষরে লেখা রয়েছে, আপনি আমাদের সংসারে আসার পর থেকে আমার জীবনে বিপর্যয় শুরু হয়েছে। আমার অতীত তো ছিলই না, বর্তমানও ছিল না। একমাত্র ভবিষ্যৎটুকুই টিম টিম করে প্রদীপের মতো জ্বলছিল। আপনি আসার পর আজ তাও হঠাৎ নিভে গেল। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব আজ নিঃশেষ হয়ে গেল। আপনি কেন এলেন? আমার মতো হতভাগিনী নারীর এ সর্বনাশ করে আপনার কি লাভ হলো? আপনি কি এ বাড়ি থেকে চলে যেতে পারেন না? আমার মতো নিরপরাধ নারীর উপকারের জন্য আপনি কি এই সামান্য কাজটুকুও করতে পারেন না? যদি এই উপকারটুকু করতে পারেন তো আমি আপনার উপর চিরকৃতজ্ঞ থাকব। ইতি। আজ এ পর্যন্তই। উপন্যাসের চতুর্থিংশ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।